আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে শবনম। আমার জীবনে কোনো শান্তি নেই। তুমি সুখে থাকো, ভালো থাকো, এটুকুই শান্তি আমি আমার জীবনে পেতে চাই। আমাকে সুখী দেখতে গেলে যে তোমাকেও সুখে থাকতে হবে যশ। তুমি ভালো না থাকলে যে আমিও ভালো থাকতে পারি না। আমি ভালো থাকবো শবনম, কথা দিলাম তোমাকে। আর কোনো অন্যায় আমি মেনে নেব না। আর সেই কারণেই আমি এখান থেকে চলে যাওয়ার পর একা থাকবো। রোহিণী কি তোমাকে একা থাকতে দেবে? অশান্তি হবে, কিন্তু আমি আর আপোষ করব না। রোহিণী যেটাকে ভালোবাসা বলে মনে করছে সেটা আসলে অধিকার বোধ, ভালোবাসা নয়। রোহিণী আমার খুব ভালো বন্ধু, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। ও আমার উপর ডিপেন্ড করত সব বিষয়ে, আর এগুলোকেই ও ভালোবাসা বলে ভেবে নিয়েছে। আমার সেরকম কোনো বন্ধু ছিল না। রোহিণী ছাড়া আমার জীবনে সেরকম কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। আর আমি বিয়ের ব্যাপারটাকেও কোনোদিনও সিরিয়াসলি নিইনি। তাই ও যখন জানালো যে ও আমাকে সত্যি খুব ভালোবাসে আর বিয়ে করতে চায়, আমি তখন রাজি হয়ে গেলাম। আমাদের রিলেশনশিপে ডেপথ ছিল না। রোহিণী ভীষণ পজেসিভ, আর আমি ইন্ট্রোভার্ট, শান্তিপ্রিয় মানুষ। তাই আমাদের মধ্যে কোনোদিনও খুব একটা ঝুট ঝামেলা হয়নি। আর আমরা এটাকেই ভাবতাম যে একটা পারফেক্ট ম্যাচ, একটা পারফেক্ট রিলেশনশিপ। আসল ভালোবাসাটা কবে বুঝলাম জানো? আসল ভালোবাসা কি, কাকে বলে, যেদিন তোমাকে প্রথম দেখলাম। এমন অনেক নতুন নতুন অনুভূতি যেগুলো আমার জীবনে আগে কোনোদিনও আসেনি, সেগুলো অনুভব করা শুরু করলাম। হ্যাঁ, হয়তো হয়তো আমি রোহিণীর সাথে অন্যায় করেছি, হয়তো না অন্যায় করেছি আমি ওর সাথে, কিন্তু সত্যি কথাটা তোকে বলতেই হতো। মিথ্যে ভালোবাসার অভিনয় দিনের পর দিন কন্টিনিউ করা যায় না, আমি পারতাম না। আর তাছাড়া রোহিণী যদি আমাকে বুঝতো, ও যদি সত্যি আমাকে ভালোবাসতো, তাহলে হয়তো আমাকে ছেড়ে দিত, আমাকে ছেড়ে চলে যেত। কিন্তু না, ও ওর অধিকার থেকে সরবে না, আমার সাথে একটা ভালোবাসাহীন জীবন কাটাবে। তবুও নিজের জন্য একটা নতুন জীবন বেছে নেবে না। বুঝলই না মেয়েটা বুঝলই না যে এই সব করতে গিয়ে ও নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করলো। ও যদি এসব না করত, নিজেকে যদি আমার সাথে এভাবে আটকে না রাখতো, তাহলে আজকে একটা ভালো মনের মানুষের সাথে খুব ভালো সংসার করতে পারতো। দেখো যশ, সবার কাছে না ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। রোহিণীর কাছে ভালোবাসার সংজ্ঞা আলাদা, আমার কাছে আলাদা। রোহিণীদের কাছে ভালোবাসা মানে তাকে আটকে রাখা। ও হয়তো এটাতেই কমফোর্টেবল। যশ, যশ,
এত কথা বলো না, শুয়ে পড়ো। একটা কথা বলবো। বলো। এটা কি তোমার সেই কিছু না কথাটা? হ্যাঁ, মনে যা আছে বলে ফেলো। আমার একটা ইচ্ছে আছে। শুনি আগে তোমার ইচ্ছে। তুমি কিছু মনে করবে না তো? আগে তো তোমার ইচ্ছেটা বলো। মনে করব কি করব না সেটা নয় পরে দেখব। বলবে না তো? তাহলে আমি যাই। না, দাঁড়াও দাঁড়াও। তোমরা আমার জন্য এত কিছু করেছো, যেটা আজ অব্দি আমার জন্য কেউ করেনি, আর কেউ কোনোদিনও করবেও না। কিন্তু আমি নিজে তো একজন ডাক্তার। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে এই রোগটা আমার শরীরের ভেতরে বাসা বেঁধেছে। আমার আয়ু আর বেশি দিন নেই। শবনম, আমি চাই আমার যা কিছু আছে, যা সম্পত্তি আছে, যা প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স আছে, সে সব কিছু একটা চ্যারিটেবল ট্রাস্ট অথবা কোনো ভালো সংস্থা যারা ক্যান্সারের রোগীদের উপর কাজ করছে তাদেরকে দান করে দিয়ে যেতে চাই। তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত, এখন কোনো ভালো সংস্থা খুঁজে পাওয়ার সময় পাবে না তোমরা। তাই আমি এটা ডিসাইড করেছি যে আমার যা কিছু আছে আমি সব কিছু তোমার নামে করে দিয়ে যাব। পরে তুমি যখন সময় পাবে, একটা ভালো সংস্থা খুঁজে পেলে তাদের নামে আমার সব সম্পত্তি দান করে দিও। এত কিছু করেছো আমার জন্য তোমরা, এত কিছু। লাস্ট এইটুকু আমার জন্য করে দিও প্লিজ। তোমার কথা বলা শেষ হয়েছে তো? আমি যাই। আসুন আন্টি। না, মা যশের সবে খাওয়াটা শেষ হলো,
আমি এখনই যাচ্ছিলাম। একজন মানুষের স্যুপ খেতে কতক্ষণ লাগে সেটা আমার জানা আছে অপরাজিতা। আন্টি, আসলে আমি শবনমকে বলেছিলাম একটু বসে যেতে, একটু গল্প করি, তারপর তুমি চলে যেও। আমি তোমার সাথে কথা বলছি না যশ, আমি এখানে আমার ছেলের বউয়ের সাথে কথা বলছি। দেখো, তুমি অসুস্থ, বাবু তোমাকে এখানে নিয়ে এসেছে, ও তোমাকে এখানে থাকতে বলেছে, ও তোমার চিকিৎসা করছে। বাবুর ইচ্ছেকে তো আমি অসম্মান করতে পারি না। মা, মা তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো অপরাজিতা, আমার বয়স কিছু কম হয়নি, তাই কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার চোখে এড়ায় না। আন্টি, আন্টি সরি, সরি আন্টি, দোষটা আমার। প্লিজ আপনি শবনমকে ভুল বুঝবেন না। যশ, আমি তো তোমার সাথে কথা বলছি না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তবে হ্যাঁ, আমি যখন আমার ছেলের বইয়ের ঘরে ঢুকি তখন ঢোকার আগে নক করি। আমাকে মাথায় রাখতে হবে, এখন থেকে তোমার ঘরে ঢুকতে গেলেও আমায় নক করে আসতে হবে। মা, আসলে বাবুর আসতে এত দেরি হচ্ছে, নর্মালি ও তো এত দেরি করে না, তাই আমি তোমার কাছে জানতে আসছিলাম। কিন্তু এসে বুঝতে পারলাম বাবুর যে আসতে দেরি হবে সেটা তুমি জানতে। যাই হোক, আমি আসছি। আন্টি, আন্টি, আন্টি শুনুন, আন্টি ভুলটা আমি করেছি। আন্টি, শবনমের কোনো দোষ ছিল না, ভুলটা আমি। কি হয়েছে তোমাদের? বলো তো। কিছু হয়নি, তুই খা। না মানে তোমরা দুজনেই খাচ্ছ না, খাওয়ার নিয়ে নাড়াচাড়া করছো শুধু। আমি অপরাজিতাকেও খেতে আসার কথা বললাম, ও বলল খাবে না। মানে কি কোনো অশান্তি টশান্তি কিছু হয়েছে নাকি? তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে বাবু। তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে বাবু। আহ, ছেলেটা সারা দিন খেটে খুঁটে সবে খেতে বসেছে, এখনই তোমাকে সব বলতে হবে? ওকে কি শান্তি মতো তুমি একটু খেতে দেবে না? না, আমার কোনো অসুবিধা হবে না। তোমাদের
যা বলার বলতে পারো। ঠিক আছে, তুই খেয়ে নে, তারপর বলছি। আমি খেতে খেতে শুনছি, বলো। আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছা বা কাজে আমি এবং তোমার মা কোনো বাধা দিইনি, কিন্তু এবার হয়তো তোমার সঙ্গে আমরা একমত হতে পারছি না। আমাদের মনে হচ্ছে তুই যেটা করতে যাচ্ছিস সেটা চরম ভুল, আর সেটা ভবিষ্যতে তোরই বিপদ ডেকে আনবে। বাবু, সেই ছোট্টবেলা থেকে তুই নিজের কথা না ভেবে আগে অন্যের কথা ভেবেছিস। আর এই ব্যাপারে আমরা কখনো তোকে কোনো বাধা দিইনি, বরং তোকে উৎসাহ দিয়েছি। কেন জানিস? কারণ এই গুণটা সবার মধ্যে থাকে না, যেটা তোর মধ্যে আছে। কিন্তু এবার তো তোর এই ভাবনাটাকে আমরা মেনে নিতে পারছি না, আর আমরা সেই কারণেই তোর পাশে থাকতে পারছি না। তোকে যদি আমরা বাধা না দিই বা তুই যদি আমাদের কথা না শুনিস, বাবু, অচিরেই কিন্তু একটা সংসার ভেঙে যাবে। মানে কি এমন হয়েছে যে তোমরা এসব কথা আমায় বলছো? ঠিক কি হয়েছে সেটা আমি তোকে বলতে পারবো না, কিন্তু বাবু একটা কথা শোন, তুই যশকে না এখানে আর রাখিস না। মানে হঠাৎ তোমরা এই কথা কেন বলছো? তোমরা তো জানো যে ওর বাড়িতে, মানে ওখানে গেলে ও ভালো থাকবে না, ও বাঁচবে না। একদিন না একদিন ওকে তো ফিরতেই হবে বাবু।